হচ্ছে না কেন? ভালো মতো ডাউনলোড করলাম। তুমি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, সি সার্ভিস তো পড়ায়নি, তাই না? পড়াইছিল ম্যাম, হ্যাঁ? আইরিন ম্যাম সি পড়াইছিল ম্যাম, কিন্তু আপনি পড়ান না। তোমরা যে বললা আবার পড়াতে বললা। আচ্ছা, আমি তাহলে একটু পড়াই। আমি তো পড়াইনি। জি ম্যাম, আপনি পড়ান, আপনি পড়াই দেন ম্যাম। আচ্ছা, তাহলে আমি পড়াই দিই। তাহলে সি সার্ভিস পড়ানোর আগে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো সিআইএন। হ্যাঁ, সার্ভাইকাল ইন্ট্রাপিথিয়াল নিওপ্লাসিয়া, সিআইএন, সার্ভাইকাল ইন্ট্রাপিথিয়াল নিওপ্লাসিয়া, সার্ভাইকাল ইন্ট্রাপিথিয়াল নিওপ্লাসিয়া। এর একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। ডেফিনেশনটা একটু কঠিন হলেও এই ডেফিনেশনটা জানতে হবে। হ্যাঁ, CIN may be defined as a histological condition. এটা একটা histological condition. This is a histological condition where the part or whole thickness of the cervical squamous epithelium is replaced by the cell showing the varying degree of atypia. Atypia মানে হচ্ছে abnormal cell. Atypia মানে যে malignant হয়ে গেছে তা না, varying degree atypia, mild, moderate, severe atypia cell দিয়ে যখন আমাদের হোল থিকনেস অথবা পার্ট অফ দ্য থিকনেস সার্ভাইকাল স্কোমাস এপিথেলিয়ামটা রিপ্লেস হবে, তখন এটাকে আমরা বলবো সিআইএন, সার্ভাইকাল ইন্ট্রা ইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। সার্ভাইকাল ইন্ট্রা ইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। হ্যাঁ, তার মানে ভেরিং ডিগ্রি অফ অ্যাটিপিয়া হবে। একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে ডেফিনিশনটা কিন্তু হিস্টোলজিক্যাল। ডেফিনিশনের মধ্যে কিন্তু হিস্টোলজিক্যাল, কিন্তু আমরা এই সিআইএন যখন ক্লাসিফিকেশন করি সিআইএন 1 2 3, তখন কিন্তু আবার দেখা যায় যে সাইটোলজি করেও কিন্তু আমরা সিআইএন কে ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, কলপোস্কোপি করেও কিন্তু আমরা সিআইএন কে ডায়াগনোসিস করতে পারি, বাট বাই ডেফিনিশন it is a histological condition where the part or whole of the thickness of cervical squamous epithelium is replaced by the varying degree of atypical cell, varying degree of atypical cell. হ্যাঁ, তাহলে এই ডেফিনিশনটা পড়াতে। হ্যাঁ, দেলার বলো। দিছো না? আচ্ছা, এখন সিআইএন এর রিস্ক ফ্যাক্টর কিগুলো? রিস্ক ফ্যাক্টর হচ্ছে না যেগুলো আমাদের, যে জিনিসগুলো আমাদের সি সার্ভিসের রিস্ক ফ্যাক্টর, সেগুলো সেম জিনিসগুলি আমাদের রিস্ক ফ্যাক্টর। ওই দিছে
295 185 আচ্ছা রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স যদি 16 ইয়ার্স বা তার আগে যদি বিয়ে শাদী হয়ে যায়, হ্যাঁ, তাহলে এরাও এই সময় সার্ভাইকাল ইপিথেলিয়ামটা খুব ভালনারেবল থাকে, এরাও রিস্ক থাকে। নাম্বার 2 হচ্ছে আর্লি এজ অফ দ্য ফার্স্ট প্রেগনেন্সি, আগে আগে বিয়ে, আগে আগে বাচ্চা। টু মেনি বার্থস, লো সোশিয়াল কন্ডিশন, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এসটিডি যদি থাকে, এন্ড হচ্ছে এইচপিভি ইনফেকশন, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এইচআইভি, এগুলো হলো মানে ইমিউনিটি কমে যায়, কিন্তু বেসিক্যালি হচ্ছিল এইচপিভি ইনফেকশন দেই আমাদের হচ্ছিল সিএস সার্ভিক্স এবং সিআইএনটা বেশি হয়। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস বুঝতে হবে যে সার্ভাইকাল স্কোমাস ইপিথেলিয়াম বললাম, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছিল যে ট্রান্সফরমেশন জোন। অনেক সময় অনেক কথা জিজ্ঞেস করতে পারে যে ট্রান্সফরমেশন জোনটা কি জিনিস, হ্যাঁ, বা বোর্ডে বলো তোমাদের ট্রান্সফরমেশন জোন সম্পর্কে কিছু বুঝো কিনা। ট্রান্সফরমেশন জোনটা আমি একটু বুঝাই দেই, সেটা হলো একটা হলো সার্ভিক্সের নিচে থেকে আসতেছে হলো তোমার কলামনার এপিথেলিয়াম, এই স্কোমাস এপিথেলিয়াম নিচ থেকে উপর থেকে কলামনার এপিথেলিয়াম, এই দুটো মিলে যে জাংশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি স্কোমা কলামনার জাংশন। স্কোয়ামো কলামনার জাংশন, স্কামো কলামনার জাংশন। এই স্কোয়ামো কলামনার জাংশনটা কিন্তু ভ্যারিয়েবল। যখন জন্মগ্রহণ করে তখন যে জায়গায় থাকে স্কোমা কলামনার জাংশনটা, পরবর্তীতে হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য এই স্কোমা কলামনার জাংশনটা তোমার আপ এন্ড ডাউন, উপরের দিকে যায় এবং নিচের দিকে আসে। এই আপ ডাউন যতদূর এরিয়া পর্যন্ত করতে পারে সেই এরিয়াটাকে বলা হয় ট্রান্সফরমেশন জোন। The cervical transformation zone extends from the endocervical margin of the original squamous epithelium of the ectocervix to the identified scoma columnar junction. বোঝানোর জন্য বললাম যেটা হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য স্কোমা কলামনার জাংশনটা আপস এন্ড ডাউনস, উপরে যায় নিচে আসে, যতদূর পর্যন্ত যাওয়া আসা করে সেই জায়গাটাকে আমরা বলি ট্রান্সফরমেশন জোন। কারণ এই ট্রান্সফরমেশন জোন থেকে কিছু আমাদের হচ্ছিল এই ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া বা সিএস সার্ভিস ডেভেলপ করে। 95% of all the cervical intraepithelial neoplasia arises within the transformation zone of the cervix. এই ট্রান্সফরমেশন জোন থেকেই জিনিসটা শুরু হয়। এই ট্রান্সফরমেশন জোনটা হচ্ছে 10 মিলিমিটার, হ্যাঁ 10 মিলিমিটার। এখন আমরা এটা কিভাবে ডায়াগনোসিস, এটা তো প্রথমে বললাম যে এটা কিন্তু ডেফিনিশন আসলে দিস ইজ এ হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, কিন্তু আমরা কিন্তু সাইটোলজি যদি করি তাহলে সাইটোলজি স্ক্রিনিং করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। আমরা যদি ভিজুয়াল ইন্সপেকশন করি, আমরা যেটা বলি ভায়া যদি করি, ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স বাই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি করি, করে যে ওখানে সাদা সাদা হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা সাসপেক্ট করবো যে এখানে কোনো ইপিথেলিয়ালে কোনো অ্যাটিপিক্যাল চেঞ্জ হয়েছে। তখন আমরা কলপোস্কোপি করতে পাঠাবো, কলপোস্কোপি গাইডেন্সে তখন আমরা বায়োপসি নিয়ে তখন আমরা কনফার্ম করব যে এটা হলো সিআইএন এর 1, 2, 3। আবার শুধুমাত্র সাইটোলজি যদি করি, মানে প্যাপস স্মেয়ার যদি করি, তাহলে প্যাপস স্মেয়ার যদি করি সেখানেও কিন্তু আমাদের অ্যাটিপি এটা বলতে পারে যে কি ধরনের অ্যাটিপিক্যাল সেল আছে, মাইল্ড অ্যাটিপিক্যাল সেল না মডারেট অ্যাটিপিক্যাল সেল বা সিভিয়ার অ্যাটিপিক্যাল সেল, সেটা কিন্তু বলতে পারে। সেটার সঙ্গে আমরা এই বায়োপসি রিপোর্টটা কোরিলেট করে দেখা যায় সেম হয়। হ্যাঁ, সেজন্য একটা কোরিলেশন আসে যে সাইটোলজির সঙ্গে হিস্টোপ্যাথোলজির কোরিলেশনটা কি সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা যদি ডায়াগনস্টিক কোনাইজেশন করি, মানে কোন বায়োপসি যদি করি, একটা হলো বায়োপসি মানে বায়োপসি অনেক ধরনের বায়োপসি আছে, আর একটা ডায়াগনস্টিক কোনাইজেশন মানে কোন বায়োপসি যদি করি, তাহলে বায়োপসি করে আমরা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারবো। তার মানে এতগুলা জিনিস করে আমরা ডায়াগনোসিস করব। এর মধ্যে সার্ভাইকোগ্রাফি, এটা তোমাদের মনে রাখার দরকার নাই, এটা পোস্ট গ্রাজুয়েশন জন্য তোমরা মনে রাখবা। সাইটোলজি স্ক্রিনিং করতে পারে মানে প্যাপস টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিস বাই অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ ভায়া টেস্ট। কলপোস্কোপি হলো একটা মাইক্রোস্কোপ, পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে করতে পারি। বায়োপসি হলো হিস্টোপ্যাথোলজিক এক্সামিনেশন। কোন বায়োপসি হলো, এই বায়োপসিটা অনেক ধরনের আছে, কোন বায়োপসিটা কোনাইজেশন করে নিয়ে যদি বায়োপসি করি তাহলে আমার ট্রিটমেন্টও হবে, অ্যাট দ্য সেম টাইমে আমার ডায়াগনোসিসও করা সুবিধা হবে। এখন একটা জিনিস হলো, সেটা হলো যে আমরা যখন প্যাপসিসমেয়ার করি, প্যাপসিসমেয়ারের কিছু রেজাল্ট দেয় আমাদের, তাই না? রেজাল্টে কিন্তু মাইল্ড ডিসপ্লেসিয়া, মডারেট ডিসপ্লেসিয়া, সিভিয়ার ডিসপ্লেসিয়া এরকম দেয়।
এটা একটা হলো তোমার হলো সার্ভাইকাল এপিথেলিয়াম, হ্যাঁ, স্কোমাস এপিথেলিয়াম। এইটা নর্মাল একটা এপিথেলিয়াম। নর্মাল এপিথেলিয়ামের যদি মানে নিচ থেকে, এপিথেলিয়ামের কিন্তু ওপরে না, নিচ থেকে কিন্তু ইনভলভমেন্ট হয় নিচ থেকে। এর নিচ থেকে যখন ইনভলভমেন্ট হবে, নিচে যখন 1/3 ইনভলভমেন্ট থাকবে, তখন আমরা তাকে বলি এটা হচ্ছে মাইল্ড ডিসপ্লেসিয়া। যদি হচ্ছিল 2/3 মতো থাকে তাহলে হচ্ছে মডারেট ডিসপ্লেসিয়া। যদি হচ্ছে 2/3 এর বেশি হয় তাহলে হচ্ছে সিভিয়ার ডিসপ্লেসিয়া। আর যদি একদম সারফেসে চলে আসে, একদম সারফেসে চলে আসে, তখন আমরা বলবো কার্সিনোমা ইন সিটু। একদম সারফেসে আসে কিন্তু ব্রেক করেনি, মানে ফেটে এখানে সেখানে পড়েনি, তখন আমরা বলবো কার্সিনোমা ইন সিটু। তাহলে কি হলো, একটা হলো মাইল্ড ডিসপ্লেসিয়া, একটা হলো মডারেট ডিসপ্লেসিয়া, একটা হলো সিভিয়ার ডিসপ্লেসিয়া এন্ড কার্সিনোমা ইন সিটু। সিভিয়ার ডিসপ্লেসিয়া কেউ বলা হয় মোর দ্যান 2/3, মানে 2/3 এর বেশি যদি ইনভলভমেন্ট হয় তাহলে সিভিয়ার ডিসপ্লেসিয়া। কিন্তু এটাই যদি একদম সারফেসে আসে তখন আমরা সেটাকে বলি কার্সিনোমা ইন সিটু। সেটা কোরিলেশনটা মাইল্ড ডিসপ্লেসিয়া যেটা বলে সেটা দেখা CIN1 এর সঙ্গে, আমরা যে হিস্টোপ্যাথ করি, বায়োপসি করি, তাহলে দেখি যে CIN1 এর সঙ্গে কোরিলেট করে। মডারেট ডিসপ্লেসিয়া যদি বলে এরা সাইটোলজিতে, তাহলে দেখি CIN2 সঙ্গে করে। সিভিয়ার যদি বলে তাহলে CIN3 সঙ্গে করে। সিস হলো CIN3 সঙ্গে। এটা একটা কোরিলেশন। ডিসপ্লাস্টিক হলো ডিসপ্লাস্টিক চেঞ্জ, সেলের কিন্তু চেঞ্জ দিচ্ছে। সাইটোলজি যেটা করি, প্যাপস যেটা করি, প্যাপসে তোমাদেরকে রিপোর্টটা দিবে এই সেলগুলা নর্মাল না সেলগুলোর মধ্যে কোনো একটা চেঞ্জ হয়েছে। সেলগুলোর মধ্যে যে চেঞ্জগুলো দেয়, যদি দেয় যে মাইল্ড চেঞ্জ, মডারেট চেঞ্জ অথবা সিভিয়ার চেঞ্জ, মানে এই চেঞ্জগুলো কিসের, সাইটোপ্লাজম এবং হচ্ছে ক্রোমোজোমের রেশিও এবং সাইটোপ্লাজম ক্রোমোজোমের স্টেইনিং, হ্যাঁ, ক্রোমোজোমের সাইজ, এটার সঙ্গে রেশিও করে ওরা একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার একটা রিপোর্ট দেয়। এই মাইল্ড, মডারেট, সিভিয়ার যে রিপোর্ট দেয় সেটাই দেখা গেছে যদি আমরা হিস্টোপ্যাথ করি, তাহলে হিস্টোপ্যাথের যে ক্লাসিফিকেশন আমরা CIN1 2 3 বলি তার সঙ্গে মিলে যায়, একই হয়ে যায়। সেজন্য এটার সঙ্গে এটা রিলেশন বুঝতে হবে জিনিসটা, যে মাইল্ড, মডারেট, সিভিয়ারটা দিচ্ছে হলো সাইটোলজি মানে প্যাপস টেস্টে, আর CIN1 2 3 হচ্ছে হিস্টোলজি করে, বায়োপসি করে ডায়াগনোসিস। কিন্তু এটা কোরিলেশন করে দেখে আমরা দুইভাবে ডায়াগনোসিসটা করতে পারি। আচ্ছা, আমরা যে ভায়া টেস্ট করে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটালে আছে, এবং বেশ কিছু উপজেলা লেভেলে হসপিটালে কিন্তু আমাদের ভায়া টেস্ট হয়। ফ্যামিলি প্ল্যানিং লেভেলে কিছু কিছু জায়গায় ভায়া টেস্ট হয়। তাহলে একটা যদি আমরা ভায়া টেস্ট করে দেখি ভায়া নেগেটিভ, তাহলে আমরা তাকে আবার রিপিট করতে বলবো 3 বছর পরে। 3 বছর পর তাকে আবার ভায়া রিপিট করতে বলবো। আচ্ছা, আর যদি ভায়া পজিটিভ হয় তাহলে পেশেন্টকে আমরা তখনই কলপোস্কোপি করতে পাঠিয়ে দেবো। পাশে কলপোস্কোপি মেশিন থাকে, কলপোস্কোপি করে যদি কোনো অ্যাবনর্মাল সেল যদি পায় তাহলে সেখান থেকে বায়োপসি নেবে, বায়োপসি টেকেন ফ্রম দ্য অ্যাবনর্মাল সাইট ইফ নেসেসারি। এবং যদি তখন সম্ভব হয় যে না আমার অত বেশি খারাপ লাগছে না, আমি এখনই কিন্তু সার্জারি করে ফেলতে পারি, CIN1 2 হবে, তাহলে আমরা হচ্ছে লুপ বায়োপসি দিতে পারি, ক্রায়োথেরাপি করে দিতে পারি, কোল্ড কোয়াগুলেশন করে দিতে পারি। আর যদি কোন টিস্যু যেটা নিলাম সেটাকে আমরা এক্সামিনেশন অফ টিস্যু এক্সামিনেশন করার জন্য পাঠিয়ে দিলাম, হিস্টোপ্যাথের জন্য পাঠিয়ে দিলাম। তাহলে আমার কথা হলো ভায়া যদি নেগেটিভ হয় তাহলে 3 বছর পর পর, ভায়া যদি পজিটিভ হয় তাহলে পেশেন্টকে কলপোস্কোপির জন্য পাঠিয়ে দেবো। কারণ কলপোস্কোপি কিন্তু মেডিকেল কলেজগুলোতে হয়, কলপোস্কোপি কিন্তু উপজেলা লেভেলগুলোতে হয় না। তাহলে মেডিকেল কলেজে থাকে সঙ্গে সঙ্গে করে ফেললো, উপজেলা লেভেলে যদি পজিটিভ হয় ওরা আমাদের মেডিকেল কলেজে পাঠিয়ে দেবে, তখন আমরা ওকে বায়োপসি নিব। এট দ্য সেম টাইম আমার ফ্যাসিলিটি থাকলে আমি ক্রায়োথেরাপি, কোল্ড কোয়াগুলেশন বা লুপ বায়োপসি করলে ট্রিটমেন্টটা হবে, বায়োপসি নেওয়া হবে এবং এটাকে এক্সামিনেশন করার জন্য পাঠাই দিই, হিস্টোপ্যাথোলজিতে পাঠাই দিলাম এক্সামিনেশন করার জন্য। করার পরে পরবর্তী রিপোর্ট যদি আমার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের সঙ্গে এই কলপোস্কোপির সঙ্গে যদি ভ্যারি করে তাহলে আমাকে সেইভাবে ট্রিটমেন্ট মডালিটিসে আগাইতে হবে। এখন এই যে সিআইন কিন্তু পেশেন্ট কিন্তু সেরকম কোনো কমপ্লেন নিয়ে আসে না, তাই না? সিআইন এর পেশেন্ট কিন্তু বেসিক্যালি ডায়াগনোসিস হলো স্ক্রিনিং। আমরা একটা মাস পিপলকে স্ক্রিনিং করি, যে আমরা সে সার্ভিসকে যদি আগেই স্ক্রিনিং করতে পারি। একটা সিআইন থেকে কার্সিনোমা সার্ভিস ডেভেলপ করতে মিনিমাম 10 থেকে 17 বছর লাগে। তাহলে 10 এবং থেকে 17 বছরের মধ্যে যদি আমি ট্রিটমেন্টের মধ্যে রোগীটাকে রাখি তাহলে সে সার্ভিস ডেভেলপই করতে পারবে না। সেজন্য এটা একটা মাস স্ক্রিনিং যখন করি তখনই কিন্তু
সিআইএনটা সাধারণত ধরা পড়ে। তবে এছাড়াও কোনো পেশেন্ট আমাদেরকে বলতে পারে, সেটা হলো এক্সেসিভ ভ্যাজানাল ডিসচার্জ। কোনো পেশেন্ট এক্সেসিভ ভ্যাজানাল ডিসচার্জ এটা কমপ্লেন করতে পারে, অথবা পোস্টকটাল ব্লিডিং এর হিস্ট্রি দিতে পারে। এরকম কোনো হিস্ট্রি যদি দেয় তাহলে তাকে আমরা আগে তো করে ফেলবো। হ্যাঁ, এখন ট্রিটমেন্ট আমরা কি করবো, এটা তো ট্রিটমেন্ট কি করা যায়। ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে হচ্ছে একটা হলো প্রিভেনশন, যেগুলো আমাদের পজিটিভ ফ্যাক্টর ছিল বা রিস্ক ফ্যাক্টর ছিল, পজিটিভ ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর যেগুলো ছিল সেগুলো আমরা পজিটিভ আর রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমরা সেই মোতাবেক প্রিভেনশন করে ফেলতে পারবো। আর হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা কি করি। এরে দিয়ে দিতে বলছে না, আমি টাকা নিই, স্যারকে বল দিয়ে দিই। আচ্ছা, এখন হলো দেখো, আমি যদি হিস্টোপ্যাথোলজি করি অথবা যদি ভায়া টেস্ট, সাইটোলজি করি, প্যাচ টেস্ট করি, তাহলে কিন্তু সিআইএন 1, 2, 3 এবং ডায়াগনোসিস হবে। সিআইএন 1 এবং 2 যদি ডায়াগনোসিস হয় তাহলে আমরা পেশেন্টটাকে শুধু ফলো আপে রাখবো, আমাদের অন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই। কারণ সিআইএন 1 এবং 2 থেকে দেখা যায় এগুলো আবার চেঞ্জ হয়ে 2 থেকে 1 হয়ে 1 থেকে আবার নর্মাল সেলে চলে যায়। তাহলে আর সিআইএন 1 থাকলে নর্মালে চলে যায়। তাহলে আমরা পেশেন্টটাকে ফলো আপে রাখবো। আমরা কতদিন পর ফলো আপ করবো? 6 মাস পর পেশেন্টটাকে এসে আবার প্যাচ টেস্ট করতে বলবো অথবা কলপোস্কোপি করতে বলবো। প্যাচ টেস্ট করতে বলবো অথবা কলপোস্কোপি করতে বলবো। আর পেশেন্ট যদি আমাদের সিআইএন 3 হয় অথবা 6 হয়, সিআইএন 3 কি 2/3 ইনভলভমেন্ট বাই অ্যাটিপিক্যাল সেল, সারফেস ইপিথেলিয়ামটা। আর 6 কি একদম টপ মোস্ট, একদম সারফেস ইপিথেলিয়ামটা পর্যন্ত আমাদের অ্যাবডোমেন বা অ্যাটিপিক্যাল সেল চলে আসছে। এই স্টেজ যদি তখন কিন্তু আমরা পেশেন্টটাকে কিন্তু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসবো। কি ট্রিটমেন্ট করতে পারি আমরা? যেগুলো ওই যে বললাম কলপোস্কোপি করে যদি আমাদের সুযোগ থাকে করে দেবো, লোকাল অ্যাবলেশন, সেই লোকাল অ্যাবলেশন আমরা করে দিতে পারি। তাহলে আমি যদি কলপোস্কোপি করে আমাকে তখনই মনে হয় এটা সিআইএন 3, তাহলে আমি তখনই লোকাল অ্যাবলেশন ওই একই সেম সিটিকে করে দিতে পারি। লোকাল অ্যাবলেশনটা ক্রায়োথেরাপি করা যায়, কোল্ড কোয়াগুলেশন করা যায়, ইলেকট্রো ডায়াথার্মি করা যায়, লেজার ভ্যাপোরাইজেশন করা যায়। ক্রায়ো কিন্তু হচ্ছে কোল্ড, এটা বরফ দিয়ে করা। হ্যাঁ, বরফ দিয়ে করা হয়। ক্রায়ো একটা মেশিন আছে, খুব সিম্পল মেশিন। ক্রায়োথেরাপি করা যেতে পারে, কোল্ড কোয়াগুলেশন, ইলেকট্রো ডায়াথার্মি অথবা লেজার ভ্যাপোরাইজেশন। এটা আমরা লোকাল একটা ট্রিটমেন্ট করতে পারি। আবার আমরা আরেকটু বেশি যদি আগাতে চাই তাহলে আমরা এক্সিশনাল মেথড, একদম কেটে তুলে নিয়ে আসবো। সেই এক্সিশনাল মেথডের মধ্যে হচ্ছে লার্জ লুপ এক্সিশন অফ ট্রান্সফরমেশন জোন, যেটা পড়ালাম যে ট্রান্সফরমেশন জোন পুরোটাকে উঠায় নিয়ে আসলাম। লার্জ লুপ এক্সিশন অফ ট্রান্সফরমেশন জোন, টিজেড মানে ট্রান্সফরমেশন জোনকে পুরোটা লার্জ লুপকে উঠায় নিয়ে আসতে পারি, অথবা কোন এক্সিশন করতে পারি। তোমরা যে কোন খাও, কোন আইসক্রিম যে খাও, কোন আইসক্রিমটা যেরকম আছে ঠিক সেরকমই কোনের যেটা হোয়াইট যেটা এরিয়া সেটা থাকবে সার্ভিসের আউটসাইডের দিকে, আর ইন্টারনাল দিকে থাকবে হলো কোনের টিপটা। হ্যাঁ, এভাবে আমরা কোন এক্সিশন বা কোন বায়োপসি করেও একটা লোকাল মানে একটা লোকাল ট্রিটমেন্টের মধ্যে করে দিতে পারি। আর পেশেন্টের যদি এজ বেশি থাকে, ধরো এজ মোর দেন 45 ইয়ার্স, তাহলে ওই ক্ষেত্রে আমরা আর কোনো রিস্ক না নিয়ে একবারে হিস্টেক্টমি করে ফেললে তাকে আমাদের একদম 100% সেফটি মার্জিনের মধ্যে আমরা চলে গেলাম, আমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে সিআইএন জিনিসটা এটুকুই। সিআইএনটা একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, যেখানে পার্ট অথবা হোল অফ দ্য epithelium, স্কোমাস epithelium change into the variant degree of atypical cell। সেটাকে আবার 3 ভাগে ভাগ করছে, সিআইএন 1, 2, 3। 1 মানে হচ্ছে লোয়ার 1/3 ইনভলভমেন্ট, সিআইএন 2 মানে হচ্ছে লোয়ার 2/3 ইনভলভমেন্ট, আর সিআইএন 3 মানে হচ্ছে মোর দেন 2/3 ইনভলভমেন্ট, আর 6 মানে একদম টপ মোস্ট পর্যন্ত হলো ইনভলভমেন্ট। এটা হলো সিআইএন 1, 2, 3। ট্রিটমেন্টের মধ্যে সিআইএন 1 এবং 2 যদি হয় তাহলে ফলো আপ করবো, আর সিআইএন 3 আর 6 যদি হয় তাহলে আমরা তাকে ইয়ে করবো। হ্যালো রাহিম, ও স্যার বলেন। আমি যে বাসায় ক্লাস নিচ্ছি স্টুডেন্টদের। হ্যাঁ, আসতে হবে এখন, দরকার যাবো, আবার ক্লাস শেষ করি, যাবো নি, ও দরকার আছে। ও এরা তাহলে ওরা তাহলে
কতজন আসছে ইন্টার্নি? একজনই, ওকে ওকে একটা সময় আসতে পারেন এখানে, আমি ক্লাসটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বললাম, সিআইএন থেকে কার্সিনোমা সার্ভিক্স এটা ডেভেলপ করতে মিনিমাম 10 থেকে 17 বছর লাগে। তাহলে আমরা যদি আর্লি স্টেজে এটা ডায়াগনোসিস করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আমরা সেই সার্ভিসের রেটটাকে অনেক কমাতে পারবো, অনেক। হ্যাঁ, তাহলে এখন আমরা চলে আসি কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। হ্যাঁ, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এর মধ্যে আমাদের বেসিক কতগুলো জিনিস তোমাদের খুব কোশ্চেন আসে, সেটা হচ্ছে হলো ইটিওলজি, ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট। এখানে আমরা বলছি the cervix is the commonest site for the female genital cancer. Among women dying from the malignant disease of the all kinds, the cervix is the organ primarily involved in 5%. তাহলে 5% ডেথ হয় ডিউ টু হচ্ছিল কার্সিনোমা সার্ভিক্স। এটাকে বলে সেকেন্ড মোস্ট কমন ম্যাগনেসি ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্টের সেকেন্ড মোস্ট কমন ম্যাগনেসি। ইটিওলজিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইটিওলজি অনুযায়ী কিন্তু ইয়ে হয়, মানে ইটিওলজি তোমাদের রিটেনেও আসে, ইটিওলজি আমরা ভাইভাতে ধরি। তাহলে এখানে মজা হলো যে ইটিওলজি বললে আমরা কিন্তু শুরু করব এজ থেকে। হ্যাঁ, এজ থেকে আমাদের ইটিওলজিটা শুরু হয়ে যায়। তাহলে এজ যদি আমি দেখি, ইট ইজ নাও হ্যাজ টু পি, ওয়ান ইজ অ্যাবাউট 35 ইয়ার্স অ্যান্ড অ্যানাদার অ্যাট 50 to 55 ইয়ার্স। তাহলে এজ সম্পর্কে অনেক কথা আছে, যে কোনো এজেই হতে পারে, ইট ক্যান ডেভেলপ ইন দ্য এনি এজ গ্রুপ, বাট দেয়ার আর দ্য টু পিক, ওয়ান ইজ দ্য 35 ইয়ার্স অ্যান্ড অ্যানাদার ইজ দ্য 50 to 55 ইয়ার্স। এই দুটা পিকের কারণ হচ্ছে হলো যাদের আর্লি ম্যারেজ, আর্লি চাইল্ড বার্থ, ওদের দেখা 35 এ গিয়ে পিকটা আসে। আর যারা হলো, এটা হলো পেরিমেনোপজাল এজ, এই জন্য এই সময় যে কোনো ম্যালিগনেন্সি পেরিমেনোপজাল বা পোস্টমেনোপজাল এজে বেশি হয়, সেজন্য এইখানে এটা হতে পারে। হ্যাঁ, এটা হলো আমাদের এজ চলে গেল। এখন রেসে যদি আমরা আসি, রেসের মধ্যে দেখা যাচ্ছে যে সার্টেন রেসে, নোটেবলি অর্থোডক্স জিউস আর অলমোস্ট ইমিউন টু সার্ভাইকাল ক্যান্সার। এটা দেখা যাচ্ছে যে এদের হয়তো কোনো জেনেটিক ফ্যাক্টর আছে, কোনো জেনেটিক ফ্যাক্টর আছে যেটা হয়তো প্রিভেন্ট করে, সেই জন্য এদের দেখা যাচ্ছে যে মানে অলমোস্ট ইমিউন, এদের হয়ই না বললে চলে, বা হইলেও খুব রেয়ার পরিমাণে এদের হচ্ছে। হ্যাঁ, সোসিওইকোনমিক ফ্যাক্টর, সোসিওইকোনমিক ফ্যাক্টরের মধ্যে সাধারণত যারা পোর, যাদের তোমার হচ্ছে হলো বডি ইমিউনিটি কম, যারা লো ইনকাম গ্রুপ, যারা ইনডিফারেন্ট এডুকেশন কম, এদের দেখা যাচ্ছে হচ্ছিল এই জিনিসটা বেশি হচ্ছে। কারণে একটা, যারা পোর, যারা লো সোশিয়াল কন্ডিশন, তাদের জন্য দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে হলো আনহাইজেনিক থাকে, আর একটা হচ্ছে হলো বডি ইমিউনিটি কম। দুইটা কারণ, একটা আনহাইজেনিক থাকে আর একটা হচ্ছে বডি ইমিউনিটি কম। এই দুইটার কারণে দেখা যায় যে এদের একটা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। নেক্সট আমরা আসি হচ্ছে হলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে হলো কয়টার ফ্যাক্টর। A sexually active woman is 2 to 4 times more likely to develop the cancer of the cervix than in the sexually inactive woman. তাহলে সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ যারা নান, যারা বিয়ে শাদী করেনি, দেখা যায় যে এদের নাই বললেই চলে। তাহলে সেই জন্য যে কার্সিনোমা সার্ভিস অলমোস্ট আননোন ইন গ্রুপ অফ দ্য নান। নান যারা ইনঅ্যাক্টিভ, যারা, তাদের এটা নাই বললেই চলে। তাহলে যারা অ্যাক্টিভ, তাদের এটা পসিবিলিটিটা বেশি। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনটা একটু ভালো করে শুনতে হবে, কারণ এক্সপ্লেনেশনটা আবার ধরি আমরা। এটা ওয়ান এক্সপ্লেনেশন ইজ দ্যাট কেন সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনদের বেশি হচ্ছে। যে ওয়ান একটা, অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, তার মধ্যে তোমরা একটাই মনে রাখো, যে ওয়ান এক্সপ্লেনেশন ইজ দ্যাট spermatozoa are themselves carcinogen in that they provide a cervical cell with a large quantities of nucleic acid. আমি একটু বুঝাই দিয়ে কথাটা, তাহলেই হবে। স্পার্মাটোজোয়ার যে হেড থাকে, হ্যাঁ, স্পার্মের যে হেড থাকে, হেডে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, লার্জ কোয়ান্টিটি অফ নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে তোমার, এই হলো স্পার্মাটোজোয়ার হেডে থাকে। যখন সার্ভাইকাল এপিথেলিয়ামটা আনস্টেবল থাকে, তার মানে হলো 16 বছর আগে যদি বিয়ে হয়, তারপরে হলো বিফোর মেনস্ট্রুয়েশন, ডিউরিং মেনস্ট্রুয়েশন, এই সময় যদি কেউ ইন্টারকোর্স করে, তাহলে তখন সার্ভাইকাল মিউকোসাটার ওই স্কোমা কলোনার জাংশনটা আপস এন্ড ডাউনস করে। হ্যাঁ, তো ওই সময়টা আনস্টেবল স্কোমাস এপিথেলিয়াম থাকে, মানে স্কোমাস এপিথেলিয়াম ফুল ব্লোন স্কোমাস হয় না। তাহলে এই আনস্টেবল স্কোমাস এপিথেলিয়াম যখন থাকে,
ওই সময় যদি লার্জ কোয়ান্টিটিস অফ নিউক্লিক অ্যাসিড যদি যায় ওখানে, তাহলে ওর সেলের মধ্যে মিউটাজেনিক ইফেক্ট করে, ওই মিউটাজেন হওয়ার জন্য পরবর্তীতে ওটা ক্যান্সার ডেভেলপ করে। তাহলে সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনের এটা একটা ইম্পর্টেন্ট এক্সপ্লানেশন যে head of the spermatozoa has got the large quantity of nucleic acid. These nucleic acid causes the mutagenic effects on the unstable epithelium, unstable cervical epithelium. এটা চেঞ্জ হয়ে গেছে আসলে। আচ্ছা, 95% of the invasive carcinoma occurs in multipara. Multipara যারা তাদের বেশি, আগে বললাম মাল্টিপারা দুইটা এক্সপ্লানেশন, একটা হচ্ছে ওরা মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ বেশি, সেটা একটা ফ্যাক্টর, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ওদের জন্য হয়তো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নেক্সট আসো সার্ভাইকাল ইরিটেশন আর হচ্ছে ইনফেকশন। সার্ভাইকাল ট্রমা, ক্রনিক সার্ভিসাইটিস and ectopy are no longer considered as etiological factor for CIN or invasive carcinoma. তার মানে সার্ভিক্সের ট্রমা হচ্ছে অথবা সার্ভিসাইটিস, সার্ভাইকাল যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে সার্ভিসাইটিস হচ্ছে, ওটা দেখা যাচ্ছে এইসব রোগীদের সঙ্গে সিআইএন এর কোনো সেমন যোগাযোগ নাই। তার মানে সার্ভাইকাল ইরিটেশন আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আমাদের কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হলো যদি এইচপিভি ইনফেকশন হয়। আচ্ছা, human papilloma virus 16, 18, 31, 45, 33. HPV virus strain আছে প্রায় more than 100 strain. The more than 100 strain এর মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের হিস্টোপ্যাথোলজি করে অথবা স্ক্রিনিং করে দেখা গেছে যে যারা 16, 18, 31, 45 এবং 33 এই নাম্বারের স্ট্রেন গুলা, these are accounts for more than 80% of the cervical cancer worldwide. এটা শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে এই ঘটনাটা, যে এইচপিভি এই স্ট্রেন গুলা পাওয়া যাচ্ছে মোর দেন 80% সার্ভাইকাল ক্যান্সারে। তাহলে আমরা বলবো যে এইচপিভির মধ্যে হাই রিস্ক কোনগুলো? হাই রিস্ক হচ্ছে 16, 18, 31, 45, 33। যদি জিজ্ঞেস করা হয় যে এইচপিভি ভাইরাসের তোমার হাই রিস্ক কোনগুলো, লো রিস্ক কোনগুলো, তাহলে হাই রিস্ক হচ্ছে 16, 18, 31, 45, 33, আর লো রিস্ক হচ্ছে 6 and 11। 6, 11 আরো আছে, 6 আর 11 মনে রাখো। ওই 6 আর 11 দিয়ে তোমার যেটা হয় সেটা হলো জেন্টাল ওয়ার্ট হয়। জেন্টাল ওয়ার্ট যেটা হয় এইচপিভি দিয়ে সেটা হলো মানে লো রিস্ক এইচপিভি গুলা দিয়ে, আর হাই রিস্ক এইচপিভি গুলা দিয়ে আমাদের হচ্ছে হলো কার্সিনোমা সার্ভিস। তাহলে মোর দেন 80% কার্সিনোমা সার্ভিসে আমরা এই এইচপিভি গুলা 16, 18, 31, 45, 33, 1, 2, 3, 4 এই স্টেন গুলা বেশি পাই। তাহলে এই স্টেন গুলো মনে রাখতে হবে, দিস আর দ্য হাই রিস্ক, আর 6 and 11 লো রিস্ক। 6 and 11 হচ্ছে লো রিস্ক। আচ্ছা, yet there are link between the disease and the presence of the herpes simplex virus and human papilloma। আচ্ছা, ওটা চলে গেল। এখন হলো প্রথমে যে একটা কথা বললাম যে কার্সিনোমা সার্ভিক্স, সরি সিআইএনটা সিআইএন ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দিয়েছিলাম, এটা যদি একটা সার্ভাইকাল এপিথেলিয়াম হয় তাহলে আমরা লোয়ার 1/3 দিলাম হচ্ছে হলো CIN1, লোয়ার 2/3 দিলাম CIN2, মোর দেন 2/3 হলো CIN3, একদম ওপর পর্যন্ত যদি চলে আসে তাহলে সেটাকে আমরা বলছি কার্সিনোমা ইন সিটু। কিন্তু একটা কোশ্চেন যে তাহলে নিচ থেকে কেন ইনভলভমেন্ট হয়, কেন মানে জিনিসটা তো ওপরে আগে আসলো, ওপর থেকে তো যেতে হবে, তাহলে কেন নিচ থেকে যাবে? কিন্তু এইচপিভি লাইফস্টাইলটা দেখা যায় যে ও কিরকম করে, যে ম্যাচিউর একটা স্কোয়ামাস লেয়ারের প্যারাবেজাল সেল, বেজাল সেল, এটা বেসমেন্ট মেমব্রেন, এটা নরমাল এপিথেলিয়াম, এবং নরমাল এপিথেলিয়াম ইনফেক্টেড হলে কিভাবে ইনফেকশন হয়ে যাবে, এটা একটা হচ্ছে তোমার হচ্ছিল এইচপিভি। ধরো 18, ধরো 31 অথবা 33 বা 45 একটা এইচপিভি ভাইরাস। এই ভাইরাসটা কোনো কারণে যদি সার্ভাইকাল এপিথেলিয়াম একটা ব্রেক হয়, ওই যে বলো না ট্রমা অথবা ইরিটেশন ইজ নো লঙ্গার ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য কার্সিনোমা সার্ভিস। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রমার জন্য যে ওপেনিংটা হবে, টেয়ারটা হবে, সেটা দিয়েই কিন্তু বেসিক্যালি ও ঢুকতে পারবে। হ্যাঁ, ট্রমাটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে এখন দেখো এখানে একটা টর্ন হয়েছে, টর্ন হওয়ার পর কি হলো, এই একটা এইচপিভি ভাইরাসটা নিচে চলে গেল, একদম বেজাল লেয়ারে চলে আসলো, বেজাল লেয়ারে এসে এই নিচের 1/3 কে ইনভলভমেন্ট করলো। তাহলে এটা হয়ে গেল আমাদের CIN1, তারপর আস্তে আস্তে উপরে উঠলো CIN2, তারপর আরেকটু উঠলো CIN3 হলো,
তারপর সে একদম সার্ফেসে গিয়ে উপরে চলে গেল, সিআইসি হয়ে গেল, হয়ে আলটিমেটলি কার্সিনোম সার্ভিস ডেভেলপ করবে। তাহলে এইচপিভি কিন্তু ওরকম সহজ না যে আগে উপরে ইনভলভ করবে তারপর নিচে, তা না, ও একটা টর্ন পেলে একদম চুপ করে নিচে চলে যায়, নিচে গিয়ে তারপর নিচ থেকে উপরে গিয়ে সে ইনভলভ করতে থাকে। আচ্ছা 1 মিনিটের কম আছে, তাহলে আমি আবার স্টল করে নিই। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু এইচপিভি আমাদের ইনফেকশনটা করে। হ্যাঁ, প্রোগ্রেশন অফ দ্য ডিজিজের এটা একই জিনিসই, এইভাবে আগায়। এটা একটু বেশি করে বোঝানোর জন্য এই যে বললাম CN1 এবং CN2 এখান থেকে এটা রিগ্রেস করতে পারে।